হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ নিয়ে, যে দেশটিতে রয়েছে সবুজ শ্যামল অফুরন্ত ধান ক্ষেত, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 12 জনের বসবাস। যে দেশে প্রায় 60% লোক কৃষিকাজের উপর নির্ভরশীল, যে দেশের জলবায়ু অনেকটাই বাংলাদেশের মতো। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলতে চলেছি কম্বোডিয়া দেশ সম্পর্কে। কি চিনতে পারছেন না তো? আসলে না চেনারই কথা, দেশটি তো এখন আর সেই নামই নেই। তবে কি নাম সেই দেশের? দেশটির নাম হলো কম্বোডিয়া। শব্দটি ইংরেজি শব্দ ক্যাম্বোডিয়া থেকে এসেছে, যার অর্থ হলো কম্বোজ প্রদেশ। দেশটির আয়তন প্রায় 1,21,035 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় 2 কোটি। কম্বোডিয়ার 98.2% মানুষ বুদ্ধ ধর্মে বিশ্বাসী, তার মধ্যে 86.1% খেরবাড়ি বৌদ্ধ। এছাড়া রয়েছে মহাজনী বৌদ্ধ এবং বজ্রযানী বৌদ্ধ। কম্বোডিয়ার রাজধানী হলো নমপেন। এটি তেমন বড় শহর নয়, তবে কম্বোডিয়ার অধিকাংশ মানুষ নমপেনই বসবাস করে। এই শহরে মাত্র 25 থেকে 30 লাখ লোকের বসবাস। নমপেনের আন্তর্জাতিক বিমানবন্দরের চাকরিজীবীরা কেউই ইংরেজিতে কথা বলতে পারে না। প্রাচীনকাল থেকে কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান। 1000 বছরেরও আগে কম্বোডিয়া খমের জাতির আঙ্গুর সাম্রাজ্যের কেন্দ্র ছিল। এই সাম্রাজ্যটি 600 বছর ধরে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। 1970 সালে রাজতন্ত্রের স্থানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং 1975 সালে খমের রুজ নামের একটি সাম্যবাদী সরকার ক্ষমতা অর্জন করে। তারা দেশটিকে গণতান্ত্রিক কম্বোডিয়া নামে নামকরণ করে এবং চরমপন্থী সমাজতান্ত্রিক সংস্কার কম্বোডিয়ার সমাজ ও অর্থনীতিতে প্রভাব ফেলে। 1979 সালে ভিয়েতনাম ও কম্বোডিয়ার খমের রুজ বিরোধী শক্তি সরকারের পতন ঘটায় এবং অপেক্ষাকৃত সহিংস একটি সাম্যবাদী সরকার গঠন করে। 1989 সালে দেশটির সমাজতন্ত্র পরিত্যাগ করে এবং 1993 সালে একটি নতুন সংবিধান পাশ করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান করা হয়। কম্বোডিয়ার রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের। যানবাহনে আমাদের দেশের মতো তেমন বৈচিত্র্য নেই। রাস্তায় মোটর বাইকের চলাচল এই দেশে বেশ জনপ্রিয়। রাস্তার পাশে আমাদের দেশের মতো ছোট ছোট দোকানপাট রয়েছে। যুবকরা আমাদের দেশের বেকারদের মতোই আমেজ নিয়ে আড্ডা দেয়, যেখানে বিকেলবেলায় স্বাধীনতা স্কয়ারে হাজারো মানুষের সমাগম হয়। কম্বোডিয়ার লোকেরা শান্তশিষ্ট ও বন্ধুসুলভ হয়। তাদের একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি সত্যিই প্রশংসনীয়, সেটা হলো তারা বেশি রাত জাগে না। শহরের লোকেরাও রাত 9টা অথবা 10টার মধ্যে ঘুমিয়ে যায় এবং খুব ভোরে জেগে ওঠে। বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়াতে বুদ্ধ ধর্মের রীতি অনুযায়ী কম্বোডিয়ানরা খুব আয়োজন করে নববর্ষ উদযাপন করে। ফুটবল তাদের অন্যতম প্রিয় খেলা এবং তাদের বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে। এবং আমাদের গ্রামীণ জীবনের মতোই নারীরা বাড়িতে কাজ করে আর পুরুষরা পরিশ্রমী কাজগুলো করে। কম্বোডিয়া দেশ হিসেবে কিন্তু সবুজ শ্যামল আদিগন্ত ধান খেতে সমৃদ্ধ। তবুও যুদ্ধের পরিপ্রেক্ষিতে কম্বোডিয়ার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের অংশ হিসেবে এই সময় আমেরিকা ও কমিউনিস্ট নির্মাণ করতে কম্বোডিয়ার উপর বোমা বর্ষণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যত বোমা ফেলেছে, শুধু কম্বোডিয়ায় ফেলেছে তার 3 গুণ। কম্বোডিয়া তখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছিল। প্রাচীনকাল থেকে কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল। কম্বোডিয়ার প্রধান নদী মেকিং বদ্বীপ আর আছে বড় একটি হ্রদ, যার নাম হলো টনলে সাপ হ্রদ, অর্থাৎ সুস্বাদু পানির হ্রদ। দেশটি কৃষি ও মৎস্য সম্পদের জন্য এই দুটি জলধারার উপর নির্ভরশীল। কম্বোডিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 12 জনের বসবাস। এই দেশে প্রায় 60% লোক কৃষিকাজের মাধ্যমে জীবনযাপন করে। তাদের প্রধান খাদ্য ভাত আর মাছ। কম্বোডিয়ার জলবায়ু অনেকাংশে বাংলাদেশের মতো। এখানকার মুদ্রাকে কম্বোডিয়ান রিয়েল বলা হয়ে থাকে। বর্তমানে কম্বোডিয়ার জনসংখ্যা মাত্র 1,40,00,000 লক্ষ। দেশটির আয়তন 1,81,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যার 95% বৌদ্ধ ধর্মাবলম্বী। কম্বোডিয়ার কোম্পানিগুলো বেশিরভাগই 3 থেকে 4 তলা বিশিষ্ট হয়ে থাকে। সেখানকার বাড়িঘরগুলো সৌন্দর্যপূর্ণ। কম্বোডিয়া একটি শান্তিপূর্ণ দেশ। এখানে ঝগড়া মারামারি হানাহানি নেই বললেই চলে। কম্বোডিয়ার ইংরেজি পত্রিকা কপ। এবার চলুন ঘুরে আসা যায় কম্বোডিয়ার দর্শনীয় কিছু স্থান থেকে। আঙ্কর ওয়াট, যার অর্থ নগর মন্দির। এই মন্দিরটির ইতিহাস প্রায় 100 বছর আগের। আঙ্কোরের একটি প্রাচীন শহর, যা পূর্বে একটি মহান সাম্রাজ্যের কেন্দ্র ছিল। এর আকারটি আশ্চর্যজনক।
বিজ্ঞানীদের মতে শহরটি 200 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা দখল করে রয়েছে। আঙ্কর ওয়াট সর্বাধিক দেখা দর্শনীয় স্থান। মন্দিরটি দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত, যার নির্মাণ 12 শতাব্দীতে শুরু হয়েছিল। কেন্দ্রীয় টাওয়ারের উচ্চতা 42 মিটারে পৌঁছেছিল এবং সেই সময় এর উচ্চতার রেকর্ড ছিল। মন্দিরের চিত্তাকর্ষক আকার ও অন্যান্য আর্কিটেকচারাল এবং দুর্দান্ত সাজসজ্জার কারণে লোকেরা বিশ্বাস করতে পেরেছিল যে এই মন্দিরের দেবতার শক্তি বাস করে। কেবলমাত্র কয়েকটি নির্বাচিত স্থানে অ্যাঙ্কর ওয়াট দেখার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তবে দুর্ভাগ্যক্রমে 15তম শতাব্দীর শুরু থেকে মন্দিরটি দেখার জন্য আর উন্মুক্ত করা হয়নি। আঙ্কর ওয়াট মন্দিরটি জঙ্গলের পেছনে দীর্ঘ সময়ের জন্য লুকিয়ে ছিল, সুতরাং মন্দিরটি ব্যবহারিকভাবে তার আসল চেহারা হারিয়ে ফেলে। পুরো মন্দিরটি গাছের শিকড়ের মাধ্যমে আটকে যায়, যার ফলে মন্দিরটি অবকাঠামোর অধিকাংশই ক্ষতি হয়ে যায়। যদিও পরবর্তীতে এই মন্দিরটি পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার আমরা কথা বলবো রয়্যাল প্যালেস। রয়্যাল প্যালেস একটি আধুনিক রাজকীয় আবাস, ঐতিহ্যবাহী স্থাপত্য ও ইতিহাসের স্মৃতিস্তম্ভ। প্রাসাদে এখন সরকারি ইভেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে, তাই পর্যটকেরা কেবল নির্ধারিত সময় প্রাসাদটি দেখতে পারবেন। বিশ্বজুড়ে ভ্রমণকারীরা 19 শতকের রয়্যাল প্যালেস প্রত্যক্ষ করতে কম্বোডিয়ার রাজধানীতে আসলেন, যা একটি অনন্য স্থাপত্য, বিলাসবহুল এবং মহিমার জন্য আকর্ষণীয়। এখানকার প্রশস্ত হলগুলোতে আপনি ঘণ্টাখানেক ঘোরাফেরা করতে পারবেন এবং জানতে পারবেন রাজবংশের ইতিহাস। সিংহাসন কক্ষে আপনি রাজবংশের সব সদস্যদের ভাস্কর্য দেখতে পারবেন। এখানে রাজারা তাদের দায়িত্ব পালন করেছিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সভা অনুষ্ঠিত হতো এই সিংহাসন রুমে। জাতীয় জাদুঘর। রাজকীয় বাসভবনের পরিদর্শন করার পরে কম্বোডিয়ার দর্শনীয় মানচিত্রে মনোযোগ দেওয়া যাক। সেখানে আপনি দেখতে পাবেন বিখ্যাত জাতীয় জাদুঘরটি ঐতিহ্যগত শৈলীতে অবস্থিত। প্রাচীনকাল থেকে 15 শতাব্দীর শেষ পর্যন্ত নির্মিত শিল্পকর্মগুলোর একটি অনন্য এই জাদুঘরে সংগ্রহ রয়েছে। জাদুঘরের নির্মাণ 1917 সালে শুরু হয়েছিল এবং 1920-এর দিকে শেষ হয়। নির্মাণের পরপরই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ভবনটি প্রথাগত লাল ইটের শৈলীতে নির্মিত হয়েছিল, তবে ফরাসি আর্কিটেকচারের নিয়ম অনুসারে অংশগুলো তৈরি করা হয়েছে। 1924 সালে জাদুঘরটি বিস্তৃতভাবে স্বীকৃতি লাভ করে, সুতরাং আপনি এখানে গেলে কৃষ্ণ, রাম, গণেশ এবং অন্যান্য দেবতাদের অবাক করা সুন্দর মূর্তি অবলোকন করতে পারবেন। শিল্পের প্রতিটি কাজের জন্যই ইংরেজি এবং ফরাসি ভাষায় একটি বিবরণ সংগ্রহ করা হয়েছিল। হ্যামি ভাস্কর্যের একটি চিত্তাকর্ষক সংগ্রহটি 4টি প্রশস্ত কক্ষে অবস্থিত। জাতীয় জাদুঘরটি দেশের সংস্কৃতি এবং শিল্পের অনেক অসাধারণ শিল্পকর্ম সংগ্রহ করে রেখেছে। তো বন্ধুরা, যদি কম্বোডিয়া ভ্রমণের ইচ্ছা থাকে এই স্থানগুলো অবশ্যই দেখে ফিরবেন। তো বন্ধুরা, এই ছিল কম্বোডিয়া দেশ সম্পর্কে জানা অজানা তথ্য। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।